আলো 7 মাসের অন্তঃসত্ত্বা। আজ তার স্বামী তাকে দুচ্ছরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েই ক্ষান্ত হয়নি, বেল্ট দিয়ে মেরে ওর সমস্ত শরীরে দাগ ফেলে দিয়েছে। শরীরের কিছু কিছু জায়গা কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে, আবার অনেক আঘাত নীল হয়ে ফুলে রক্ত জমাট হয়ে গেছে। শেষের দিকে তার স্বামী বলা কথাগুলো এরকম ছিল, মা তুই কি মনে করস আমি জানি না? আমি ভালো করেই জানি তোর পেটের ওইটা আমার না, অন্য কারো পাপ আমার নামে ছাপিয়ে দিতে চাইছিস তুই। আমি এটাও জানি কার পাপ পেটে নিয়ে ঘুরছিস তুই। তোর মতো চরিত্রহীন মাকে সাথে আমি ঘর করতে পারবো না। গরিব ঘরের মেয়ে, সহজ সরল ভেবে বাবা মার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তুই যে একটা বেশ্যা তা একদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে, বিয়ের আগেই তোর ভার্জিনিটি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার ছিল। তোর মতো লোভী মেয়েরা 2 পয়সার জন্য যার তার সাথে শুয়ে পড়তে পারিস। আমার শালার কপাল, এত এত মেয়ে দেখার পরেও তোকেই বিয়ে করলাম। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়েছিল আলো। ওর চোখের সামনে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছিল। নাসির কি বলছে এসব? 2 বছর সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনবে কখনো কল্পনাও করেনি আলো। বড় ভাবি পাশেই দাঁড়িয়েছিলেন, উনিও দেবরের সাথে তাল মিলালেন। আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। বয়স কম হলে কি হবে, মনের মধ্যে যোগজোকানি তো কম না। তখন বুঝতে পারিনি বিয়ের আগেই যে এই মেয়ে এসব কাণ্ড করে বসে আছে। এখন তোমার কাছে শুনছি ওর পেটের বাচ্চা তোমার না। ভাবো একবার, কত বড় দুচ্চরিত্রে এই মেয়ে। ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, আবার ওই লোকের সাথে শুয়ে ওর বাচ্চাও পেটে ধরে। সি সি সি, এসব নোংরামি করার আগে একবার ভাবলো না ধরা পড়লে বাড়ির মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে? অবশ্য কাকে কি বলছি আমি, এই ধরনের মেয়েদের মনে ডর ভয়ে থাকলে প্রেমিকের সাথে রাত কাটাতে পারতো। বাবা গো বাবা, কি ধান্দাবাজ মেয়ে, এতদিন গাছেরও খেয়েছে তলারও কুড়িয়েছে। আলো আর শুনতে পারছিল না, এসব কথা তার সহ্য হচ্ছে না। গা গুলিয়ে বমি আসছে তার। 2 হাতে কান চেপে ধরে প্রতিবাদ করতে চাইল আলো। রুদ্ধ কণ্ঠে বলল, আপনারা এসব কি বলছেন ভাবি? আমি এমন কিছুই করিনি। আপনারা যা যা বলছেন তার মধ্যে একটা কথাও সত্য না। আমি দুচ্চরিত্রা নই। আপনাদের পায়ে পড়ি ভাবি, দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আপনি নিজেও তো একটা মেয়ে। আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি, ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন। কেন জন্মের আগেই ওর গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছেন? আলোর স্বামী হুঙ্কার দিয়ে বলছে, চুপ মাগি চুপ, একটা কথা বলবি না তুই? এই বাচ্চা নিয়ে আর একটা কথা বললে ওকে তো শেষ করবই, সাথে তো জিভ টেনে ছেড়ে ফেলব। আলো চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করুন ও আপনারই সন্তান। আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি, আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো পাপ আমার চরিত্রে লাগতে দিইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। বড় ভাবির দিকে ফিরে আলো বলল, কেউ আপনাকে ভুল বুঝাচ্ছে। আমার নামে আপনার কানে বিষ ঢালছে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করুন। কিন্তু আলোর স্বামী তার কোনো কথাই শুনল না, বরং প্যান্টের বেল্ট খুলে ওকে ইচ্ছে মতো মারল। বেল্টের এক একটা বাড়ি যখন পেটে লাগছিল তখন আলোর মনে হচ্ছিল ও মনে হয় মরেই যাবে। ওর বাচ্চাটাও মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবে না। অসহ্য যন্ত্রণায় মা মা বলে কাতরাচ্ছিল আলো। তখনই তার স্বামী ওর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করায় ওকে। দাঁত কিরমির করে বলেছে, আমার বাড়িতে তোর মতো বেশ্যার কোনো জায়গা নেই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার চোখের সামনে থাকলে আমি তোকে মেরেই ফেলব। ব্যথায় আলোর সারা শরীর অবশ হয়ে আসছিল, ঠিকমতো দাঁড়াতে পারছিল না আলো।
এই অবস্থায় নাসির তাকে বাইরে বের করে দিয়ে ওর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শরীরের অসহনীয় যন্ত্রণা আর চোখের সামনে একরাশ অন্ধকার নিয়ে মধ্যরাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো আলো। 7 মাসে তার পেটের আকার অনেকটা বড় হয়েছে, পায়েও পানি এসেছে মনে হয়। ইদানিং পাগুলো কেমন ফোলা ফোলা লাগছে, হাঁটতে কষ্ট হচ্ছে আলোর। চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। আলোর মনে হয় তার চোখের পানি শুকিয়ে যাচ্ছে। একটু কান্না করার পরই চোখ দিয়ে আর পানি বেরোয় না। 2 বছর ধরে সে তো আর কম কাঁদেনি। বিয়ের পর থেকে তো চোখের পানি তার নিত্যদিনের সাথী ছিল। স্বামী কখনো তাকে বোঝার চেষ্টা করেনি। তার কাছে সে শুধু ভোগের পণ্য ছিল, যাকে উনি বিয়ে নামক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়েছিল। ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দামই ছিল না লোকটার কাছে। তবুও আলো মানিয়ে নিয়েছিল। প্রথম মানাতে কষ্ট হলেও একসময় ঠিকই কিন্তু মানিয়ে নিতে পেরেছিল। লোকটাকে সে কতবারই ভালোবাসতে চেষ্টা করেছিল, কতটা বাসতে পেরেছিল তা সেও জানে না। শ্বশুর শাশুড়ির মন কোনোদিনই পায়নি আলো। সে গরিব ঘরের মেয়ে ছিল। শাশুড়ির চাওয়া মতো কিছুই দিতে পারেননি তারা। সেসব নিয়েও আলোকে কম কথা শুনতে হয়নি। আলোর বড় জায়ের চোখের কাঁটা ছিল। অপ্রত্যাশিত কোনো একটা কারণে বিয়ের দিন থেকে যা তার শত্রু হয়েছে। সব কাজে তাকে ছোট করাই ভাবির একমাত্র উদ্দেশ্য ছিল। ভাবি কোনো কারণ ছাড়া কেন তাকে এতটা অপছন্দ করে, তার কারণটা বিয়ের প্রথম বছর পার হবার পর আলো একটু একটু আন্দাজ করতে পেরেছিল। ভাবি নিজের স্বামীর থেকে তার দেবরকে একটু বেশিই ভালোবাসেন, আর তাই দেবরের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। আলো সব বুঝেও কাউকে কিছু বলেনি, কারণ তার স্বামীর চরিত্রে সে ভাবির প্রতি কোনো দুর্বলতা কোনোদিনই লক্ষ্য করেনি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ভাবছে কোথায় যাবে সে এখন। বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার। নাসির কি বাবা মাকে সব জানিয়ে দিয়েছে? বাবা মা কি নিজের মেয়েকে বিশ্বাস করবে, নাকি বাকি সবার মতো বাবা মাও তাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিবে? ক্লান্ত শরীরে এলোমেলোভাবে পা ফেলতে ফেলতে আলো নিজের বাবার বাড়ির কাছে চলে এলো। বাড়ির সামনে এত মানুষ কেন? হঠাৎ ভাবনাটা মনে আসতে বুকে স্যাঁত করে উঠল আলো। বাবার কিছু হয়নি তো? অনেক দিন ধরেই বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। তাহলে কি বাবা মারা গেছে? তাই এত রাতে বাড়ির সামনে মানুষের ভিড়। একটু এগোলেও আলো চাপা কান্নার শব্দ শুনতে পেল। মা কাঁদছে। তাহলে আলো যা ভেবেছিল সেটাই হয়েছে। বাবা আর এই দুনিয়ায় নেই। বাবার মৃত্যুর ভাবনা মনে এলেও আজ আলোর কান্না পেল না। কাঁদবে কেন সে? বাবা তো ওনার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মানুষটা সারা জীবনে শুধু কষ্টই করে গেছে, কখনো সুখ করতে পারেননি। আলো মানুষের ভিড় ঠেলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বাবাকে একটা সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। বাবার মাথার পাশে বসে মা কাঁদছে। আলোকে দেখে মায়ের চোখ জ্বলে উঠল যেন। আলোর দিকে এগিয়ে আসছেন উনি। আলো বুঝলো বাবা মারা গেল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার কলঙ্কের কথা বাবা ঠিকই জেনে গেছেন। মা ঝাঁঝালো গলায় চিৎকার করে বললেন, হতভাগী মুখপুরি, এখানে কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস? এখন মানুষটা জীবনের শেষ সময়টুকু কিভাবে লজ্জায় অপমানে তরফাতে মরেছে তা দেখতে এসেছিস? অমন নোংরা কাজ করার আগে লজ্জা করলো না তোর? তুই আমার মেয়ে, এই মেয়েকে আমি পেটে ধরেছি। ছি, এই দিন দেখার আগে আল্লাহ আমার মরণ দিলেন না কেন? তোর মতো কালনাগিনী আমার মেয়ে হতে পারে না। আলো কিছুই বলল না। নীরবে মার সব অভিযোগ অপমান গ্রহণ করল। তার চোখ জ্বালা করছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, কখনো কারো কাছে মাথা নিচু করেনি। শেষে কিনা ওর নিজের মেয়ে এভাবে মানুষটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমরা কি দোষ করেছিলাম রে আলো? কেন আমাদের এত বড় শাস্তি দিলে? আলো খেয়াল করলো এখানে উপস্থিত প্রতিটা মানুষ তাকে ঘৃণার নজরে দেখছে। আলো নিজেও জানে না কেন তার কপালে এই বদনাম জুটল। সে কি করেছে যার জন্য তার চরিত্রে কলঙ্কের কালি লাগলো? আলোর মা বিলাপ করে কাঁদছেন।
আলো কোনো রকমের উচ্চারণ করলো, মা, একটা বার তোমরা আমাকে বাবাকে দেখতে দিবে? আমি বাবার কাছে যাব না মা, এখান থেকে একটা বার শুধু বাবার মুখটা দেখব। বাবার কবর দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব তোমাদের থেকে অনেক দূরে। শেষের দুটা লাইন আলো নিজেকে শোনালো যেন, খবরদার, তোর এই নোংরা মুখে আমার স্বামীকে বাবা বলবি না। তুই তোর মতো মেয়ের বাবা হয়ে মানুষটা মরার আগেও কষ্ট পেয়ে গেছে, তুই ওর মুখ দেখলে ওর কষ্ট বাড়বে বই কি কমবে না। আলো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, পা দুটো পাথর হয়ে গেছে অনেক আগে। এখন তার চোখের সামনে সব কিছু অন্ধকার ঠেকছে। বেরিয়ে পড়ল আলো, কোথায় যাবে জানে না সে। আসার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, এমন মেয়ে ফেটে দৌড়লে কপালে তো বদনাম জুটবেই। ভালোই হয়েছে বাপটা মরে গেছে, বেঁচে থাকলে এসব সহ্য করতে পারত না বেচারা। অন্য একজন বলল, শুনলাম ওর পেটেরটা নাকি অন্য কারো পাপ। দেখো মেয়ে, স্বামীর সাথে গড় করে অন্য বেটার পাপ পেটে নিয়ে ঘুরে, এই মেয়েরও তো মরে যাওয়া উচিত। এরা মরবে না, দেখো না স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিলে কীভাবে নির্লজ্জের মতো বাপের কাছে এসে উঠল। আমি তো একটা কথাই ভাবছি শুধু, না জানি কোন মেয়ের ঘর ভেঙেছে, কার স্বামীকে নিজের ঝালে ফেলেছে। এদের মতো মেয়েদের জন্যই তো আমাদের মতো সহজ সরল মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না। আল্লাহ এদের রূপ দেয়, রূপ দেখিয়েই তো পুরুষ পাগল করে। এদের রং টং দেখে বেটা ছেলেদের মাথা ঠিক থাকবে কি করে বলো দেখি। আলো আর শুনতে পেল না, তার কান জিজি করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অন্ধকার রাস্তায় আলো হেঁটে যাচ্ছে, যাবার কোনো জায়গা নেই ওর। আজ থেকে আপন বলতেও কেউ রইল না। ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আলো দাঁড়ালো, উকি দিয়ে ব্রিজের নিচে তাকালো। ভীষণ খাদ কলকল ধ্বনি তৈরি করে পানি বয়ে যাচ্ছে। এখান থেকে লাফিয়ে পড়লে আলোর লাশ কেউ খুঁজে পাবে না। প্রাণীর স্রোত তাকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে যাবে। চোখ বন্ধ করলো আলো। না, সে ঝাঁপ দিতে পারবে না। নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার তার থাকলেও তার ভিতরে যে আছে তার জীবন শেষ করার অধিকার আলোর নেই। যে এখনও এই পৃথিবীর আলো দেখেনি, নিজের কষ্টের ভাগ আলো এই মাসুমকে কেন দিবে? তার ভাগের কষ্ট তাকেই পেতে হবে। দূর থেকে দুটা লাইট ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে ব্রিজ আলোয় আলোয় চোখ ঝলসে যাচ্ছে। আলো ভালো করে তাকাতে পারছে না সে দুই হাত চোখের সামনে এনে ধরল। তার ঠিক তখনই পিচ ডালা রাস্তার বুকে টায়ারের কর্কশ শব্দ তুলে আলোর দুই হাত সামনে একটা গাড়ি এসে ব্রেক কষল। আলো এখনও চোখে হাত দিয়ে রেখেছে। তীব্র আলোয় চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। সে ভেবে পাচ্ছে না এই রাতের বেলা একটা গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে কেন। হঠাৎ তার মনে একটা ভয় ঢুকে গেল। গাড়িতে যারা আছে তাদের মনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? এই অবস্থা আল্লাহ যেন তাকে কোনো বাজে পরিস্থিতিতে না ফেলে। এই মুহূর্তে কোনো বাজে লোকের পাল্লায় পড়লে সে নিজেকে রক্ষা করতে পারবে না। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো আলো। তখনই সশব্দে গাড়ির দরজা খুলে একটা লোক নেমে এলো। অন্ধকার থাকায় লোকটাকে চিনতে পারল না সে। কয়েক পা হেঁটে এসে লোকটা আলোর সামনে দাঁড়ালে আলো তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলো। স্মৃতিতে একটু ছাপ দেওয়ার পর আলো লোকটাকে চিনে ফেলল। আলো ভেবে পাচ্ছে না এই লোক এখানে কি করছে। দীপ্ত ফলকহীন দৃষ্টিতে আলোকে দেখছে। আলোর মুখের উপর থেকে চোখ সরে সবার আগে ওর উঁচু পেটটার দিকে দীপ্ত চোখ গেল। আলো সেটা বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে পেট ডেকে নিল। দীপ্ত সেটা দেখে হাসলো। দীপ্তই আগে কথা বলল, কেমন আছো আলো? আপনি এখানে কোত্থেকে এলেন? দীপ্ত আবারও হেসে বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, দেখলাম কেউ একজন ব্রিজের নিচে উকি দিয়ে দেখছে, ভাবলাম সুইসাইড করতে যাচ্ছে হয়তো। মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এলাম। কাছে এসে দেখলাম মানুষটা একজন নারী। আর এখন সামনে দাঁড়িয়ে দেখছি সেই নারী আর কেউ না, তুমি।
আলো দীপ্তকে দেখছে। মানুষটা সেই 2 বছর আগে থেকে চিনে, তেমন বিশেষ কোনো চেনা না, তবুও মানুষটাকে সে মনে রেখেছে একটা বিশেষ কারণে। দীপ্তকে এতটা সহজ হতে দেখে আলো মনে মনে ভাবল, এই মানুষটা কি সেই মানুষ যে 2 বছর আগে তার জন্য কেমন একটা পাগলামি কাণ্ড করেছিল। এখনও ভাবলই বিশ্বাস হতে চায় না তার। দীপ্ত কি এই 2 বছরে সব কিছু ভুলে গেছে? নইলে আলোর সামনে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে কিভাবে? আলো নিজের পরিস্থিতির উপরেই মনে মনে হাসল। দীপ্ত তার আজকের এই অবস্থার কথা জানতে পারলে নিশ্চয়ই 100 হাসবে। তার সামনে প্রকাশ্যে না হাসলেও মনে মনে তো অবশ্যই হাসবে। হাসারই কথা। আলো তাকে ফিরিয়ে দিয়ে বাবা মার পছন্দ ওই লোকটাকে বিয়ে করেছিল সেদিন। আলোর ভাবনায় সেদ ফেলে দীপ্ত বলল, তুমি এত রাতে এই ব্রিজের উপর কি করছো? আলো কোনো উত্তর দিল না। দীপ্ত তার উত্তরের অপেক্ষা করে আবার বলল, উকি দিয়ে যে দেখছিলে, তুমি জানো নিচে কত গভীর খাদ? বাই চান্স মাথা ঘুরে যদি নিচে পড়ে যেতে, তখন তোমার কি অবস্থা হতো ভেবে দেখেছো একবার? যার কপালে দুঃখ লেখা আছে সে দুঃখগুলো ভোগ না করে অত সহজে মরবে কি করে? আলোর উপর দিয়ে যে ঝড় যাচ্ছে তার থেকে মৃত্যুই তার কাছে সহজ মনে হয়। বেঁচে থেকে আলো প্রতিটা মুহূর্তে আর এই যুদ্ধ করতে পারছে না। তার সমস্ত শক্তি শেষ হয়ে এসেছে। তাচ্ছিল্যের সুরে আলো বলল, আমার কিছু হবে না, আমি এত সহজে দুনিয়া থেকে বিদায় নেব না। দীপ্ত কপাল কুঁচকালো, বলল, ধরো যদি কিছু হয়ে যায়, নিজের জন্য না ভাবো। দীপ্ত আলোর পেটের দিকে ইশারা করে বলল, ওর কথা তো ভাবতে পারো। আলো মনে মনে বলল, ওর কপাল আর আমার থেকে ভালো কোন দিক দিয়ে? জন্মের আগেই নিজের বাপ তাকে অন্যের পাপ বলেছে, নিজের সন্তান হিসাবে স্বীকার করছে না। দুনিয়াতে এলে তার কপাল ভালো হয়ে যাবে না, তাকেও আমার মতোই সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দীপ্ত হঠাৎ তাড়া দেওয়া গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছিলে বলো তো, আমি তোমাকে নামিয়ে দিই। তাহলে আর বাকি থাকবে না কিছু, কলঙ্কের 16 কলা পূর্ণ হবে। কিছু বললে? আমি ঠিক শুনতে পাইনি। না, আপনাকে কিছু বলিনি। তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই সময় একা যাওয়া তোমার জন্য সেফ হবে না। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। আমি একা একাই যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। জেদ করো না তো, বলছি নামিয়ে দিয়ে আসি। চলো, গাড়িতে আসো। এত বলার পরও যখন দীপ্ত ওর কথা শুনছে না, তখন আলোর রাগ উঠে গেল। লোকটা কেন তার সমস্যা বুঝতে চাইছে না, কেন জেদ করছে? এখন ওনার সাথে কোথাও গেলে বদনাম তারই হবে। এমনিতেই তো কত বদনামের ভাগীদার হয়েছে সে। লোকের চোখে তার কলঙ্কের শেষ নেই। নতুন করে আর কোনো কলঙ্ক সহ্য করতে পারবে না সে। তাই আলো রেগে গিয়ে বলল, আমি বলছি তো আমি একা যেতে পারবো। শুধু শুধু আপনি কেন জেদ করছেন? নিজের কাজে যান না আপনি। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিজের ভালো আমি নিজেই বুঝে নেব। দীপ্ত থতমত খেয়ে গেলেও কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, আলো কিছু হয়েছে তোমার? এনিথিং রং? তুমি এমন বিহেভ করছো কেন? আলোর মাথা ফেটে যাচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। এমনিতেই ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, চোখ ভরে ঘুম আসছে। এদিকে এই ছেলে তার কিছুই ছাড়তে চাইছে না। তার জীবনে যা ইচ্ছা তা হোক, ধ্বংস হয়ে যাক সব।
তাতে ওই ছেলের কি? সে কেন আলোর জন্য এত চিন্তা করছে? নাকি 2 বছর আগে তার সেই সিদ্ধান্তের জন্য এখন ওর বর্তমান অবস্থার উপর হাসছে, মজা নিতে এসেছে? আলো চেঁচিয়ে বলল, আপনাকে বলেছি না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না? আমার জন্য কেন অত দরদ দেখাচ্ছেন? আমি আপনার কে হই? যেখানে নিজের আপনজনেরা আমাকে নিয়ে ভাবে না, সেখানে আপনি কে? কেন আমার জন্য ব্যস্ত হচ্ছেন? বলতে বলতে আলো মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দীপ্ত এসে ওকে ধরে ফেলে। বেশি উত্তেজিত হওয়ার কারণে আলো জ্ঞান হারিয়ে ফেলেছে। সকাল থেকে খাওয়া হয়নি, পেটে একটা দানা পানিও পড়েনি। সে তো এখন একা না, এই শরীরে এত দখল সহ্য হয়? এখন সকাল থেকে না খাওয়া, তার উপর শরীরের উপর এত অত্যাচার। মারের জায়গাগুলো এখন নীলচে হয়ে শক্ত জমাট বেঁধে গেছে। মার ওখান থেকে বেরিয়ে এই অবস্থায় 2 কিলোমিটার হেঁটেছে, যার ফলস্বরে পালো এখন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছিল। দীপ্ত না থাকলে আলো পড়েই যেত। দীপ্ত আলোকে ধরার পর বুঝতে পারলো আলোর গা গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দীপ্ত আর দেরি করলো না, আলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। দীপ্ত নিজের ড্রাইভিং সিটে উঠে বসে আলোর মাথা ওর কাঁধে রেখে গাড়ি স্টার্ট করলো। আলো তার পাশে, তার কাঁধে মাথা রেখে তার বাড়িতে যাচ্ছে। ভাবতেই মনটা নিচে উঠছে দীপ্তর। এই মেয়েটাকে একসময় সে ভালোবেসেছিল, এখনও বাসে। আলোকে বিয়ে করার স্বপ্নও দেখেছিল একসময়। সেটা সত্যি না হলেও এখন তো আলো তার পাশে আছে। ইস, এই সময়টা যদি এখানেই থেমে যেত। দীপ্ত অবচেতন আলোকে কোলে নিয়ে মেন রোড দিয়ে ঢোকার সময় মেজো চাচির চোখে পড়ে গেল। মেজো চাচি ডাইনিংয়ে পানি খাচ্ছিলেন। দীপ্তকে দেখে হাত থেকে গ্লাস রেখে গলা পাঠিয়ে সবাইকে ডাকতে লাগলো, বাবা বাবা, ভাইজান, ও ছোট, কোথায় তোরা? জলদি এদিকে আয়। এসে দেখে যা দীপ্ত কাকে নিয়ে এসেছে। বড় ভাবি এলেন না? আপনার ছেলে কি কাণ্ড করেছে, এসে দেখে যান একবার। দীপ্ত মেজো চাচির কথায় কান না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মেজো চাচির স্বভাবই ছোট একটা বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে হাতির রূপ দেওয়া। কিন্তু ততক্ষণে মেজো চাচির ডাকে সবাই হল রুমে এসে গেছে। দীপ্তর দাদা আব্দুর রহমান খান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গমগমে গলায় বললেন, কি হয়েছে এখানে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সবাই কি ভুলে গেছ এটা ভদ্রলোকের বাড়ি? রাত বিরাতে হইচই আমি একদম সহ্য করব না। মেজো চাচি সাথে সাথেই বলে উঠলেন, চিৎকার চেঁচামেচি কি এমনিই করছি বাবা? দেখুন আপনার নাতি রাত বিরাতে কাকে যেন বাড়িতে নিয়ে এসেছে। ওর দিকেই তাকিয়ে দেখুন না, মেয়েটা ওর কোলে ঘুমিয়ে আছে। দীপ্ত আগুন চোখে চাচির দিকে তাকালো। চাচি আজ দীপ্ত ছাওয়ার ভয় পেল না। দীপ্তর বাবা গলা ছড়িয়ে এগিয়ে এলেন, দীপ্ত, এসব কি? কাকে নিয়ে এসেছো তুমি? তুমি এভাবে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে আসতে পারো না। এই বাড়ির কিছু নিয়ম আছে, তুমি সেসব নিয়ম অমান্য করতে পারো না। দীপ্ত শক্ত অথচ শান্ত গলায় বলল, আমি যাকে তাকে বাড়িতে নিয়ে আসিনি বাবা, আর এ বাড়ির কোনো নিয়মও ভাঙেনি। মেজো চাচি আবার কিছু বলতে যাচ্ছিলেন। দীপ্ত চোখ ফাঁকিয়ে ওনার দিকে তাকালেন। উনি দমে গেলেন, তবু মিনমিনিয়ে বললেন, যাকে তাকে নিয়ে না আসলে এই মেয়েটা কে? মেয়েটা তো নিজের পায়েও হেঁটে আসছে না, সোজা কোলে উঠে আসছে। বাবা! দীপ্তর মা এবার কথা না বলে থাকতে পারলেন না। মেজো, তুই চুপ করবি? আমার ছেলেকে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। তুই তোর ছেলে মেয়েদের নিয়ে ভাব। আমার ছেলের ব্যাপারে আমি ঠিক দেখে নেব। ভাবি ও দাদা ওদের থামিয়ে দিয়ে বললেন, থামবে তোমরা? দীপ্তর সাথে আমাকে কথা বলতে দেবে? দীপ্ত, কে এই মেয়ে? ওকে এভাবে কেন বাড়িতে নিয়ে এসেছ? দাদু, ওর আপাতত যাবার কোনো জায়গা নেই, তাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। দীপ্তর বাবা অবাক হয়ে বললেন, থাকবে মানে? ওর যাবার জায়গা নেই তাতে আমাদের কি?
পৃথিবীতে এমন অনেক মানুষেরই থাকার জায়গা নেই, তাই বলে কি সবাইকে তুমি আমাদের বাড়িতে এনে তুলবে? অচেনা একটা মেয়েকে আমাদের বাড়িতে কেন থাকতে দেব? সবার কথা জানি না বাবা, ওকে এই বাড়িতে থাকতে দেবে কারণ আমি ওকে বিয়ে করব। পৃথিবীর সব আশ্রয়হীন মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে হয়তো তাদের সবাইকে এই বাড়িতে জায়গা দিতে হতো। সবাইকে যেহেতু করতে পারছি না, তাই আপাতত আলোকে এই বাড়ির বৌমা মেনে নাও। দীপ্তর এসব কথা শুনে সবার মুখ থেকে সমস্বরে একটা কথাই উচ্চারণ হলো, বিয়ে? হ্যাঁ, 2 বছর আগে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন পারিনি, কিন্তু এবার আমি কারো বাধা মানব না। বাবা রেগে গিয়ে বললেন, 2 বছর আগে কেউ তোমাকে বাধা দেয়নি, ওই মেয়ে নিজেই তোমাকে ফিরিয়ে দিয়েছিল। মানুষ মাত্রই ভুল বাবা, তখন সে যে ভুল করেছে তা এখন শুধরে নেবে। এতক্ষণে বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে মা বললেন, তুই কি ওকে জোর করে ধরে নিয়ে এসেছিস দীপ্ত? মেয়েটা জেগে নেই কেন? অজ্ঞান করে তুলে এনেছিস? বিয়েতে এই মেয়ের মত আছে? দীপ্তর মার মুখের দিকে তাকিয়ে সব ঠিক আছে হাসি দিল। ছেলের মুখে হাসি দেখলেও ওনার আর কোনো চিন্তা থাকে না। কিন্তু মেজো চাচি বলে উঠলেন, কিন্তু এই মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছিল, তুমি একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করবে দীপ্ত? ওর স্বামীকে ওকে ডিভোর্স দিয়েছে নাকি তুমি ভয় দেখিয়ে? দীপ্তর আগুন চোখের দিকে তাকিয়ে চাচি এর বেশি কিছু বলার সাহস পেলেন না। আমি আলোকেই বিয়ে করব, ওই আমার বউ হবে। এতে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে আমাকে বলো। আমি আলোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ছেলের কথা শুনে ইয়াসির খান রাগ সামলাতে না পেরে কাঁপা গলায় বললেন, দীপ্ত, তুমি কিন্তু অসভ্যতা করছো। করলে করছি বাবা, কোনো কালেই তো আমি তোমাদের চোখে সভ্য ছিলাম না দীপ্ত। বাবা ছেলের মাঝে গুরুতর ঝগড়া লেগে যাবার আগে আব্দুর রহমান খান ওদের দুজনকে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, বিয়ে তোমার যাকে খুশি তুমি তাকেই করতে পারো, এতে আমাদের আপত্তি থাকার কিছু নেই। 2 বছর আগেও আমি তোমাকে বাধা দিইনি, এবারও দেব না। কিন্তু যে মেয়ে তোমাকে 2 বছর আগে ফিরিয়ে দিয়েছে, এবার কি সে তোমাকে গ্রহণ করবে? এবারও যে এই মেয়ে নিজের বাবা মার কথা শুনে তোমার হাত ছেড়ে দিবে না, তার কি নিশ্চয়তা আছে তোমার কাছে? দাদুর কথা শুনে দীপ্তর ঠোঁটের কোণে মুহূর্তের জন্য হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। এবার আলো পিছিয়ে যাবে না দাদু, সেই নিশ্চয়তা এবার আমার হাতেই। না গেলেই ভালো। তবে আর একটা কথা, তুমি আমার নাতি, তোমার সুখের কথা ভেবে তোমার সব আবদার, সব পাগলামি, সব জেদ মেনে নিলেও যদি কখনো এমন সময় আসে যে তোমার জেদের জন্য আমার বংশের মাথা নিচু হয়েছে, তাহলে তুমি আমার যত আদরেরই হও না কেন, আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। তেমন কিছুই হবে না দাদু, তুমি নিশ্চিত থাকতে পারো। সব ঝামেলা এত সহজে মিটে যাচ্ছে দেখে মাঝখান থেকে মেজো চাচি বলে উঠলেন, কিন্তু বাবা, এ মেয়ের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের রাত দিন আকাশ পাতাল তফাৎ। এ মেয়ে কিভাবে এই বংশের বউ হবে বাবা? তার উপর এর আগেও একবার বিয়ে হয়েছে। দাদু কিছু বলার আগে দীপ্ত হুঙ্কার ছেড়ে বলল, ওহ, স্ট্যাটাসের কথা তুমি বলছো মেজমা? হাসছে দীপ্ত, তোমার মুখে না এসব কথা ঠিক মানায় না। তোমার বাবা তার 2 নাম্বারই কাজের দায়ে মাসে কয়বার জেলে যায়, হিসাবে আছে তো তোমার কাছে? নাকি আমি আবার একবার ভুলে মনে করিয়ে দেব? আচ্ছা, এই তো 3 দিন আগের একটা ঘটনা মনে করিয়ে দেই। তোমার বাবা নাকি মেয়েদের নিয়ে ব্যবসা করে।
এমন একটা গুজব বেরিয়েছিল। আমার কাছে গুজব বলে মনে হয় না অবশ্য। তুমিও ভালো করেই জানো সত্যি তোমার বাবা এই কাণ্ড করেছে, সেজন্য ওনাকে পুলিশ অ্যারেস্ট করে। খবরটা নিতান্তই গুজব, এতে সত্যতা নেই। প্রমাণ করি উনি রাতারাতি বেরিয়েও আসেন। সবার সামনে দীপ্তর করা এই অপমানে মেজো চাচি থরথর করে কাঁপতে লাগলেন। চোখ আগুন করে ফোঁফাতে ফোঁফাতে বললেন, তোমার এত বড় সাহস! তুমি আমার বাবাকে! রাগে কাঁপতে কাঁপতে কথা শেষ করতে পারলেন না উনি। দীপ্ত চাচির বেহাল অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। ঠোঁট টিপে হাসতে হাসতে সে বলল, এ বাবা, না না, তোমার বাবা আমার নানা হন। নানা সম্পর্কে এই কঠিন সত্য আমি কেন কোনো অবস্থাতেই উচ্চারণ করতে পারি না। জিভে কামড় দিয়ে মাথা এপাশ ওপাশ দুলিয়ে বলতে থাকলো, উনি মদ গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মেয়ে নিয়ে যা খুশি তা করুন, আমি কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের আত্মীয়। তার থেকে বড় কথা, সমাজও তোমাদের স্ট্যাটাস কত উপরে দেখতে হবে না? দাঁতে দাঁত চেপে মেজো চাপি বললেন, দীপ্ত, আমি তোমার ভাড়া বাড়ি একদম সহ্য করব না। এক্ষুনি আমি তোমার চাচ্চুকে বলছি, দাঁড়াও। দীপ্ত যেন চাচার কাছে বিচার দেওয়ার চাচির এই হুমকিতে ভীষণ ভয় পেয়েছে। এমন মুখ ভঙ্গি করে বলল, আমি ভীষণ ভয় পেলাম। দীপ্তর বাবাও মেজ বউয়ের বাবা লোকটাকে বিশেষ পছন্দ করেন না, কারণ ওনারা আলাদা আলাদা পার্টির লোক। তাই তিনি ছেলেকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না, বরং তিনি এই মুহূর্তে ছেলের করা প্রতিটা আচরণে মজা পাচ্ছেন। তার ছেলে মেজ ভাইয়ের অতি আধুনিক এই বউটিকে গোলের পর গোল খাইয়ে যাচ্ছে দেখে আনন্দ অনুভব করছেন। দীপ্তটা অ্যাক্টিং করতে পারে, মনে মনে উনি বললেন, বাপকা বেটা, আই এম প্রাউড অফ ইউ মাই সান। এগিয়ে যাও, এই মুখোশধারী সাপের সব বিষ বের করে দাও। আব্দুর রহমান খান এতক্ষণ স্তব্ধ হয়ে সবটা দেখে যাচ্ছিলেন। ওনার মেজো ছেলের বউ দীপ্তকে মনে মনে হিংসে করে এটা উনি জানতেন, কিন্তু দীপ্ত কবে থেকে এতটা অভদ্র হয়ে গেল ভেবে উনি স্তম্ভিত। দীপ্ত তো আগে এমন ছিল না। হ্যাঁ, একটু রাগই ছিল, এটা তিনি অস্বীকার করবেন না। বাইরের মানুষের সাথে যাই করুক, কিন্তু পরিবারের কেউ তাকে একটা শর্মালেও চুপ করে থাকার স্বভাব ছিল তার। আর সেই স্বভাবের দীপ্তর সাথে ওনার সামনে দাঁড়ানো দীপ্তর কোনো মিল খুঁজে পাচ্ছেন না তিনি। দীপ্ত কবে ওনার অজান্তে এভাবে পুরোপুরি পাল্টে গেল। অনেক হয়েছে, আমি যে এখানে আছি তা হয়তো কারো মনে নেই। তোমরা থামো এবার। নিজেদের মধ্যে কি নিয়ে অমন লেগে পড়লে তোমরা? বাবা, দীপ্ত আমার বাবাকে। দাদু, আমি রুমে যাচ্ছি। ওকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ওর জ্ঞান ফেরাতে হবে। বলে দীপ্ত কোনো উত্তরের অপেক্ষা না করে কারো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে লাগলো। আব্দুর রহমান খান সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই নিজেদের ঘরে যাও। আজকের পর যেন এই বিষয় নিয়ে কারো মুখে আর একটা কথা না শুনি, এটা আমার হুকুম। দীপ্ত আলোকে ওর রুমে নিয়ে গেল। এখনো আলোর জ্ঞান ফিরেনি। সে এখনো দীপ্তের বুকে মিশে আছে। দীপ্তের ইচ্ছে করছে না আলোকে নিজে থেকে দূর করতে। এভাবে যুগের পর যুগ পার করে দিতে চায় সে, কিন্তু এখন আলোর জ্ঞান ফেরানো সব থেকে বেশি জরুরি। দীপ্ত আলোকে নিয়ে ওর বেডে শুইয়ে দিল। আলোর মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে আলোর চোখে মুখে পানি ছিটে দিল। আলো একটু নড়ে উঠল। জ্ঞান ফিরছে আলোর। দীপ্তর মুখে হাসি ফুটে উঠল। আলোর চোখ ফিটফিট করতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। চোখের পাতা যেন ভারী পাথরে
পরিণত হয়েছে। আলো চেষ্টা করেও চোখ মেলতে পারছে না। কোথায় এখন সে? তার বাচ্চাটা, সে কি বেঁচে আছে, নাকি ওরা দুজন মৃত্যুর পরের জগতে এসে পড়েছে? অনেক কষ্টে আলো চোখ মেলল। এত আলো কিসের? সে কোথায় আছে এখন? চোখ মেলে সবার আগে দীপ্তকে দেখতে পেল সে। দীপ্ত আলোকে তাকাতে দেখে মৃদু হেসে বললে, ঠিক আছো তুমি? এখন কেমন লাগছে? কোথায় আছি আমি? আপনি? আমার বাড়িতে আছো তুমি। তখন রাস্তায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আঁতকে উঠল আলো। এই পাগল লোক তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? আলোকে অপমান করা, লজ্জা দেয়াই কি এই লোকের আসল উদ্দেশ্য? আলোকে লোকটা বুঝাতে চাইছে, সেদিন আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক কাজ করনি। আমাকে বিয়ে করলে আজ তোমার এই অবস্থা হতো না। আমাকে বিয়ে করলে তুমি খুশি থাকতে পারতে। এত বড় ভারী ব্যাংক ব্যালেন্স, গাড়ির সম্মান, মর্যাদা সব পেতে তুমি। তোমার একটা সিদ্ধান্তে সব কিছু তোমার হাতে হতে পারত। তোমার নিজের ভুলের জন্য আজ তোমাকে আশ্রয়হীন হয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে। সব ভুলে তোমার আলো। আলো নিজের অজান্তে বলে উঠল, না। ব্রুকুসকে দীপ্ত বলল, কি না আলো? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে এখানে নিয়ে আসতে আপনাকে কে বলেছে? আমি এখানে আসতে চেয়েছি? তাহলে কেন আপনি? কথাগুলো বলতে বলতে আলো উঠতে যাচ্ছিল। দীপ্ত তাকে বাধা দিল। এই আলো, তুমি এত আনইজি হচ্ছ কেন বলো তো? আমি একজন বন্ধু হয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এর বেশি কিছু না। তোমাকে উত্তেজিত হতে হবে না। তোমার শরীর মনে হয় অনেকটাই দুর্বল। আলো কোনো বাধা মানল না। সে একা একাই উঠে বসল। দীপ্ত তাকে সাহায্য করতে চাইলে হাত দেখিয়ে ওকে থামালো। আমার শরীর অনেক ভালো আছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি আপনার সাহায্য চাইনি। আমার রাস্তায় আমি একা। আলো হঠাৎ উঠে দাঁড়ালে তার মাথা ঘুরে উঠল। কাঁধ থেকে শাড়ির আঁচলটা পড়ে গেল। দীপ্ত বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ শাড়ির আঁচল দিয়ে আলোর শরীর পেছানো ছিল বলে দীপ্তর গায়ে মারের দাগগুলো দেখতে পায়নি। আঁচল সরে যাওয়ায় দীপ্ত আলোর হাতে পিঠে আঘাতের নীলচে দাগ স্পর্শ দেখতে পাচ্ছে। পিঠের কয়েকটা আঘাতে সুইয়ের ফোঁটার মতো রক্তের ফোঁটা জমাট বেঁধে আছে। দেখতে দেখতে দীপ্ত চোখ মুখের ভাব কঠিন হয়ে উঠছে। আলো তাড়াতাড়ি করে আঁচল পেঁচিয়ে পিঠ হাত ডেকে নিল। দীপ্ত উঠে দাঁড়িয়েছে। দুই হাত মুঠো ফাঁকিয়ে জ্বলন্ত চোখে দাঁতে দাঁত চেপে বলল, এসব কিভাবে হয়েছে তোমার? কে তোমাকে মেরেছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তুলেছে? ওই লোকের জন্য তোমার এই অবস্থা? তোমার গায়ে আঘাতের দাগের কারণ তোমার স্বামী তো? আলো দীপ্তর মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। দীপ্তকে বোঝার চেষ্টা করছে সে। দীপ্তর চোখ মুখের কঠিন ভাব দেখে আলোর ভয় লাগছে। সবটা জানলে দীপ্ত যদি তার শ্বশুরবাড়ি গিয়ে তার স্বামীকে কিছু বলে, নিজের কলঙ্কের সাথে দীপ্তকে জড়াতে চায় না সে। তাই আলো বলল, এসব জেনে আপনার কাজ কি? আর আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এসব প্রশ্ন করছেন কোন অধিকারে? আপনার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। আমাকে যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসুন, নয়তো আমিই চলে যাচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না। আলো চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়লে দীপ্ত পেছন থেকে ডাকল, আলো। ওর কণ্ঠে এমন কিছু ছিল যে আলো না দাঁড়িয়ে পারল না। তুমি এখন কোথাও যাবে না। যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ ততদিন এই বাড়িতেই থাকবে। রাত 12টার পরে কোনো প্রেগনেন্ট মহিলা নিশ্চয়ই মনের সুখে হাওয়া খেতে রাস্তায় বেরোয় না। আর ধরলাম তুমি হাওয়া খেতেই বেরিয়েছ।
তাহলে তোমার বাড়ি থেকে এত দূরে এসে ব্রিজের নিচে উকি দিয়ে নিশ্চয়ই হাওয়া খাচ্ছিলে না। আমার সামনে তুমি সেন্সলেস হয়েছ। আমি না থাকলে তুমি ওই পেট নিয়ে নিচে পড়ে কিভাবে পড়তে খেয়াল আছে? এতক্ষণে হয়তো তোমার বাচ্চা আর তুমি দুজনেই। তোমার গায়ে জ্বর, মারের দাগ স্পষ্ট, তবুও বলছো তোমার লাইফে সব কিছু ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাকে এতটা বোকা কেন ভাবছো? তর্ক করো না আলো। আমাকে একজন বন্ধু ভেবে তুমি আমার বাড়িতে থাকতে পারো। কথাগুলো বলে দীপ্ত লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়ে কিরমির করে উচ্চারণ করলো, ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না, জানে মেরে ফেলবো। সুরের বাচ্চাটা আমার আলোর গায়ে হাত তুলেছে, এত বড় সাহস ওর। ওকে আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো, তবেই আমার নাম দীপ্তি ইয়াসির খান। আলো দীপ্ত চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা হয়তো এখনো তাকে ভালোবাসে, হয়তো না সত্যিই ভালোবাসে, আর তাই তো ওকে নিয়ে অতটা ভাবছে। আলোর শরীর আগে থেকেই দুর্বল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন মাথা ঘুরছে। সে বিছানার এক কোনায় বসে ভাবতে থাকলো, দীপ্তর বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব না, এটা উচিত না। সে নতুন করে দীপ্তকে নিজের জীবনের সাথে জড়াতে চায় না। 2 বছর আগে যা শেষ হয়ে গেছে তা নতুন করে শুরু হোক, এটা আলো কোনো অবস্থাতেই চায় না। সে তার ভাগ্য নিয়ে একাই থাকবে, দীপ্ত তার নিজের জীবনে সুখী থাকুক। অজানা এক অস্থিরতা অনুভব করতে লাগলো আলো। চোখ বুজে সে অতীত মনে করতে চাইল। দীপ্তর সাথে ওর পরিচয় বেশি দিন আগের কথা না, এই তো 2 বছর আগের সেই দিনগুলো চোখের সামনে এখনো ভেসে উঠছে। হিয়ার হাত থেকে চোখ মেরে চিঠিটা কেড়ে নিয়ে মাঠের দিকে ছুটতে লাগলো আলো। হিয়া ওর পেছনে ছুটতে ছুটতে বলছে, আলো দাঁড়া, ভালো হবে না কিন্তু। দাঁড়া বলছি, আমার চিঠি আমাকে দে। আলো থামলো না, হাসতে হাসতে বলল, উহু, আগে আমি পড়ব, তারপর তুই। এই ইন্টারনেটের যুগে চিঠি কে দেয় মামুনি? চিঠিটা পড়ে দেখি তোমার মজনু কোন দেশের আবাল। তোকে আমি খুন করে ফেলবো আলো। আমার জিনিস আমাকে দে তুই। আগে তো আমাকে ধর, তারপর খুন করিস। আর আমাদের দুজনের মধ্যে তোর আমার কি রে? তোর যা আমারও তা, অসহ্যকর মেয়ে। হ্যাঁ, তোর জীবনে ভালো হবে না, স্বামীর হাতে কেলানি খেয়ে মরবি তুই, দেখে নিস। তোর জামাই একটা বধ হবে, বধের হাড্ডি হবে, মিলিয়ে নিস আমার কথা। হিয়ার রাগ দেখে আলোর হাসি আরও বেড়ে গেল। পেছনে হিয়ার দিকে ফিরে মাঠ দিয়ে ছুটছে সে। হঠাৎ কার সাথে যেন ধাক্কা লেগে টাল হারিয়ে ফেলল সে। পড়ে যেতে নিয়ে কোনো রকমে সামলে নিল, তবুও কাঁধে ব্যথা পেয়েছে। মানুষ নাকি অন্য কিছু। আলোর হাত থেকে চিঠি পড়ে গেছে। হিয়া ওর কাছে এসে নিচে থেকে চিঠিটা তুলে নিয়ে আলোর পাশে এসে দাঁড়ালো। ছেলেটার দিকে চেয়ে বলল, কেরে মালটা, চিনিস ওকে? আলো চোখ ফাঁকিয়ে বলল, আমি কি করে চিনবো গাদি? আলো ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে কাঠ ডলছে। ভালোই ব্যথা পেয়েছে। হিয়া ওকে লক্ষ্য করে বলল, ঠিক আছিস তুই? বেশি লেগেছে নাকি? লাগবে না, হাতির সাথে ধাক্কা খেয়েছি। হাতিটার গায়ে গন্ডারের মতো জোর। ধাক্কা দিয়ে কাঁধ ভেঙে ফেলল, অথচ দাঁড়িয়ে একটা বার সরি বলল না। কতটা অসভ্য। চল দেখি মালটাকে, ওর থেকে সরি নিয়ে আসি। থাক, ঝামেলার দরকার নেই। আরে চল তো, ঝামেলা কে করতে যাচ্ছে? 5-6টা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে, কিছু নিয়ে হাসাহাসি করছে। দীপ্ত এসে ওদের সামনে দাঁড়ালো। ছেলেগুলো তাকে দেখেও কথা থামালো না। দীপ্ত শীতল দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে। তোমাদের মাঝে রাহিমকে? দীপ্ত চোখে যে ছেলেটাকে দলের নেতার মতো দেখা যাচ্ছিল সেই এগিয়ে এলো। তেরামি ভঙ্গিতে বলল, কেন? রামিমকে দিয়ে তোমার কি কাজ মামু?
তাহলে দীপ্তর অনুমানই ঠিক, এই ছেলেই এদের লিডার। দীপ্ত এপাশ ওপাশ মাথা দুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে এক ঘুষিতে দীপ্তর মুখের চেহারা পাল্টে ফেলল। ছেলেটা দুহাতে নাক মুখ চেপে ধরে হতবুদ্ধি হয়ে দীপ্তর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে দীপ্তর চেহারা কঠিন হচ্ছে, সোয়াল শক্ত হয়ে উঠল ওর। দীপ্ত ছেলেটা শার্টের কলার ধরে ওকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে আসলো। ওকে ছুঁড়ে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বোনের সাথে অসভ্যতা করিস। দীপ্ত ছেলেটার কাছে এগিয়ে এসে ঝুঁকে ওর হাত ধরল। এই হাত না, এই হাতে আমার বোনের ওড়না টেনে ধরেছিলি তুই, আজ তোর হাতই রাখবো না আমি। তোর হাত ভেঙে কলেজ গেটের সামনে ঝুলিয়ে রাখবো। এই কলেজে তোর মতো আরও যে কয়টা কুলাঙ্গার আছে, ওরা যেন তোর পরিণতি দেখে কেঁপে ওঠে। নেক্সটে আর কোনো মেয়ের ওড়না ধরার আগে তোর কথা মনে করে, দেখি তোর কোন বাবা যে আমার হাত থেকে তোকে বাঁচায়। দীপ্ত ছেলেটার হাত ভেঙে ফেলছিল প্রায়। ছেলেটা ব্যথায় কুকড়ে উঠে গলা ফাটিয়ে চিৎকার করছে। এই দৃশ্য দেখতে কলেজের বাকি সবাই মাঠে এসে ওদের ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। কেউ দীপ্তকে থামানোর জন্য এগিয়ে আসছে না। এই মুহূর্তে দীপ্তকে আটকানোর সাহস কারোরই, কারণ সবাই জানে দীপ্ত কেমন। কয়েক বছর আগেই কলেজ শেষ করে ফেললেও এখনও কলেজে তার রাত চলে। তার প্রভাব কতটা এটা কম বেশি সবাই জানে। সব জেনেও ছেলেটাকে মরার জন্য কেউ ওর বোনকেই চোখে দেখলো। দিয়া যে দীপ্তর কাজিন, এটা কি কারো অজানা? ঠিক বিচার হচ্ছে। ছেলেটা বেশি সাহসিকতার পরিচয় দিতে গিয়েছিল। এই ভিড়ের মধ্যে আলো আর হিয়াও ছিল। দীপ্তর ভয়ঙ্কর রূপটা ওরা নিজের চোখে দেখে নিল। আলো হিয়াকে খামচে ধরে মিনমিন করে বলল, কি সাংঘাতিক ব্যাপার, কি ভয়ঙ্কর লোক রে হিয়া। ছেলেটাকে কিভাবে মারছি, একটুও দয়া লাগছে না। ছেলেটা তো মরেই যাবে। তুই ছেলেটার কথা ভাবছিস? সেই ঘটনা যদি আর একটু পরে ঘটতো তাহলে ছেলেটার জায়গায় আমরা দুজন থাকতাম। এই ছেলের থেকে সরি নিতে এসেছিলাম আমরা। আমাদের ভাগ্য ভালো যে আজ নিশ্চিত কেলানি খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। এই ছেলে চোখে না পড়াই ভালোই। এটা মানুষ না, আস্ত শয়তান। চল কেটে পড়ি দোস্ত। আরে দাঁড়া না, দেখি কি হয়। কি হয় তা দেখার জন্য তুই দাঁড়িয়ে থাকবি এখানে? আমার কিন্তু এই ছেলেটার জন্য মায়া হচ্ছে। আরও কোনো মেয়ের ওড়না টেনে ধরবি? তো চোখও তুলে দিয়ে যাব আজ। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবি না তাহলে। দীপ্ত মারতে মারতে ছেলেটাকে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। ছেলেটার চোখ উল্টে যাচ্ছে, নখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাইয়া ওকে ছাড়। কি করছিস ভাইয়া? ছেলেটা মরে যাবে। ভাইয়া স্যার প্লিজ, ওর শাস্তি ও পেয়ে গেছে, ছেড়ে দে ওকে। দিয়া লাইব্রেরিতে ছিল। ওর এক বন্ধু গিয়ে ওকে খবরটা দিলে দিয়া ভাইকে থামানোর জন্য ছুটে আসে। দিয়া মাঠে গিয়ে দেখ কি হচ্ছে। তোর ভাই রাহিমকে মেরে ফেললো। ওর হাত মনে হয় ভেঙেই ফেলেছে। ছেলেটা মরে যাওয়ার আগে তোর ভাইকে গিয়ে থামা। দীপ্তকে দিয়ে আটকাতে পারলে তো। তার এই ভাইটা রেগে গেলে কারো কথাই শুনে না। দিয়া দীপ্তকে পেছন থেকে আঁকড়ে ধরে ছেলেটার থেকে দূরে নিয়ে আসার চেষ্টা করছে। ভাইয়া পাগল হয়ে গেছিস তুই? ছেলেটা মারা গেলে তখন কি করবি? মরুক, ওর মতো কুলাঙ্গারের বাঁচার অধিকার নেই। হিয়া দিয়া দীপ্তকে তুলে দাঁড় করিয়েছে। ওর দুই হাত ধরে রেখেছে যেন ছেলেটাকে আর মারতে না পারে। দীপ্ত লাথি মেরে বলল, ওই শালা ওই, আমার বোনের পায়ে ধরে মাপসা শালা। বল আপু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর জীবনে হবে না। বল মাপছা, নইলে এক্ষুনি তোকে ফুতে ফেলবো শালা। তাড়াতাড়ি পায়ে ধর। ছেলেটা নিজের
জীবন বাঁচানোর তাগিদে সত্যি দিয়ার পায়ের উপর এসে পড়ল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওর, তবুও অস্পষ্ট স্বরে দীপ্তর বলা কথাগুলোই বলতে লাগলো। দিয়ে ছেলেটার উপর সত্যি মায়া হচ্ছে, ছেলেটা যেন মরে না যায় আবার। হয়েছে, ও মাপ চেয়েছে, এবার চল ভাইয়া, আর মারতে হবে না, তুই তো ওকে মেরেই ফেলছিলি। দীপ্ত দিয়ার হাত ছাড়িয়ে ঘা ঝাড়া দিয়ে শার্ট ঠিক করলো। শার্টের হাতে রক্ত লেগেছে। দীপ্ত এতক্ষণ যতটা রেগেছিল এবার ঠিক ততটাই শান্ত হয়ে গেল। স্বাভাবিক গলায় বলল, তো কি, মারবো না? আমার বোনের সাথে কেউ অসভ্যতা করবে আর তা জেনে আমি চুপ করে থাকবো? এমনি এমনি ছেড়ে দেবো ছেলেটাকে? ও মরে গেলেও আমার কিচ্ছু যেত আসতো না। শালা আমার বোনের ওড়না টেনে ধরে, কত বড় বুকের ফাটা, জানে মেরে ফেলা উচিত ছিল। স্কাউন্ডেল। মেজমার মুখে শুনেছি এই মেজমাটা না, আমি সবাইকে না করেছি, তোকে যেন কিছু না জানায়। মেজমা ঠিকই কথাটা তোর কানে তুলেছে। আমাকে জানাতে চাচ্ছিলি না কেন তুই? তোকে জানাতাম আর তুই এসে এসব করতি? না জানিয়েও তো শেষ রক্ষা হলো না। ঠিকই তুই মারপিট করলি। জেঠু জানতে পারলে অনেক রাগ করবে, দাদা কি করবে কে জানে। তোকে আমার জন্য অত ভাবতে হবে না। এরপর থেকে এমন কিছু ঘটলে সবার আগে যদি আমাকে না জানাস, তাহলে তো ছেলেগুলোকে পরে মারবো, আগে তোকে সাইজ করে নেব। অত ফাঁক না হতে কে বলেছে তোকে? তুই কি জানিস পৃথিবীতে তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? জানিস না? না, আমাকে। তুই এই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসিস, এই কথা তুই না জানলেও আমি জানি। বলেছে তোকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসবো আমার বউকে। আগে আমার বউ, পরে তোরা। এসেছে আমার বউয়ের সোহাগা, আমার জায়গায় অন্য কাউকে দিলে তোর ঠ্যাং ভেঙে দেব। দিয়ে বলতেই থাকলো। দীপ্ত মুচকি হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে হাসছিল। হঠাৎ একটা মেয়ের উপর তার চোখ পড়ল। মেয়েটাকে চেনা চেনা লাগছে যেন। কোথায় দেখেছে মেয়েটাকে? ওহ, একটু আগে তো ওই মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল। ফালা দোস্ত। দীপ্ত আলোকে দেখছে, বুঝতে পেরে আলো জট করে পেছন ফিরে উঠল। হিয়ার হাত ধরে ওকে টেনে নিয়ে ভিড়ের ভেতর হারিয়ে গেল। দীপ্ত বুঝতে পেরেছে তাকে ভয় পেয়ে মেয়েটা অমনভাবে পালিয়ে গেল। হঠাৎ শব্দ করে হেসে উঠল সে। মেয়েটা কি বলল? ফালা দোস্ত। এই ভাইয়া, তুই পাগলের মতো একা একা হাসছিস কেন? মাথাটা কি সত্যিই গেছে? কি হয়েছে রে? কিছু না। আলো দীর্ঘশ্বাস ফেলল। এভাবে ওদের প্রথম দেখা হয়েছিল, তারপর আরও কত ঘটনা ঘটে গেল। 2টা বছর আলো সব ভুলেছিল। আজ আবার নতুন করে অতীতের কথা মনে করিয়ে দিতে তার জীবনে দীপ্তর আগমন ঘটে। দরজায় শব্দ হলে আলো ওদিকে তাকালো। এসেছে খাবারের প্লেট। আলো মনে মনে ভাবলো, লোকটা আমার জন্য এত কিছু কেন করছে? আমি তো ওনার কেউ হই না, ওনাকে শুধু কষ্টে দিয়েছি আমি। লম্বা পা ফেলে ভেতরে এলো দীপ্ত। খাবার প্লেট টেবিলের উপর রেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে নিয়ে এসে আলোর সামনে দাঁড়ালো। তোমার জন্য খাবার এনেছে, রাতে খেয়েছো কি না জানি না, তাই কিছু মুখে দিয়ে মেডিসিন নিয়ে নাও। ক্ষতস্থানে লাগানোর জন্য মলম আছে, লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর দীপ্ত গলা খাকারি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়ো। দীপ্ত চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালে আলো পেছন থেকে ডাকলো, শুনুন। হ্যাঁ, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি আপনার কে হই? দীপ্ত মৃদু হাসল, বলল, সব প্রশ্নের কি উত্তর হয় আলো? পৃথিবীতে এমন কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজে পাওয়া যায় না। তোমার এই প্রশ্নটাও সেসব প্রশ্নের মধ্যে একটা।
তবুও যদি এর উত্তর চাও তাহলে উত্তরটা না হয় তুমিই খুঁজে বের করো। বাবা, আপনি দীপ্তকে কেন বাধা দিলেন না? আপনি ওর এই পাগলামিতেও সায় দিচ্ছেন? ইয়াসির মাথা গরম করে কখনোই কোনো কাজ আদায় হয় না। রাগারাগি বকাবকি করে তো দীপ্তকে একদমই আটকানো যাবে না। বুদ্ধি দিয়ে ওকে আটকাতে হবে। কিন্তু সেটা কিভাবে? এবার তো ওই মেয়েটাকে বাড়িতে এনে তুলেছে। আমাদের হাতে আর কিছুই করার নেই। আছে, অনেক কিছুই করার আছে। ওই মেয়ে আমার ছেলের পিছু ছাড়বে না বাবা। ছোট লোকের বাচ্চা আমার ছেলের উপর কোন জাদু করেছে কে জানে। 2 বছর আগেও দীপ্ত মেয়েটাকে বিয়ে করার জন্য কি কি না করেছে। ওর জন্য আমাদের দিয়ে পুরনো কথা মনে করে লাভ নেই। দীপ্ত সেবার 3 মাস কমাইছিল। হাসপাতালের বেডে আমার নাতিটা যেভাবে পড়েছিল সেই দৃশ্য আমি পুনরায় দেখতে চাই না। এবার যা করার আমাদের ভেবেচিন্তে করতে হবে। তাড়াহুড়ো করে মাথা গরম করা যাবে না। ওই মেয়ের জন্য ইয়াসিন আমাদের সাথে থাকে না। ছোট বউ বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে আছে। আমাদের পুরো পরিবারটা ওই মেয়ের জন্যই এলোমেলো হয়ে গেছে। ওই মেয়েকে আমি এত সহজে ছাড়ব না বাবা। আপনি দেখে নিন, এই মেয়ের বেঁচে থাকা মুশকিল করে দেব আমি। মেজো চাচি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনলেন। এটাই তো চাইছিলেন তিনি। একটা ভিখারি নাকি এই বাড়ির বউ হবে? ওনার সমানে সমানে আসবে? ছোট লোকের কত বড় স্বপ্ন। মেজো চাচি রহস্যময় হাসলেন। বাবা, এবার দেখবেন আপনার মেজো বৌমা কত কাজের। আপনাদের কাজ আমি সহজ করে দেব। আমার বাকি টাকাটা কবে হাতে পাবো? আপনি কিন্তু বলেছিলেন কাজ হলে টাকাটা আমি পেয়ে যাব। দীপ্তর গলায় সামান্য রহস্যভাব। সে বিনীত ভঙ্গিতে বলল, ও পাবে, অবশ্যই পাবে। এই দীপ্ত ইয়াসির খান কখনো কথার বরখেলাপ করে না। তুমি ঠিক সময়ে তোমার প্রাপ্য সম্মাননা পেয়ে যাবে। আমি তোমার কাজে খুশি হয়ে হয়তো বকশিশও দিতে পারি। সত্যি সত্যি বলছেন আপনি? আমার কাজে আপনি খুশি হয়েছেন? আমি জানতাম। তাই তো এমন কঠিন চাল ছেলেছি যে আলোর কথা কেউ 1 পয়সা দিয়েও বিশ্বাস করেনি। আমি যা বুঝিয়েছি ওর স্বামী তাই বুঝেছে। দেখলাম। টাকাটা কি আজ দিবেন মিস্টার দীপ্ত? হ্যাঁ, অবশ্যই। টাকা আমি রেডি করেই রেখেছি, কিন্তু প্রবলেম হলো টাকা তোমাকে নিজে এসে নিতে হবে। হ্যাঁ, কিন্তু আজ রাতে আমার লোকেরা তোমার বাড়ির সামনে টাকা নিয়ে অপেক্ষা করবে। তুমি কিছু একটা বলে বাড়ি থেকে বেরিয়ে এসে টাকা নিয়ে যেও। আলোর যা লিজা খুশিতে গদগদ করে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি যাব। আমি গিয়ে টাকা নিয়ে আসব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার কাজ করেছো, তাই আমি তোমাকে খুশি করার জন্য সামান্য কটা টাকা। যাক, ভাত দাও। এবার তাহলে আমাদের একে অপরকে আর প্রয়োজন পড়বে না। না না, কি যে বলেন! আপনার যে কোনো দরকারে যদি আমি কাজে লাগি তাহলে বিনা দ্বিধায় আমাকে ডাকতে পারেন। ওকে, রাখি তাহলে। গুড বাই। ফোন রেখে লিজা লাফাতে লাগলো। লোকটা গাধা নাকি? 1 লাখ টাকা নাকি সামান্য টাকা? ভালো, এমনিতেই আমার রাস্তার কাটা ছিল, নিজের রাস্তার কাটা সরিয়ে 1 লাখ টাকা। আল্লাহ, এতদিন পর আমার দিকে মুখ তুলে তাকালে তুমি। কল কেটে দীপ্ত মুচকি হাসলো। চেয়ারে হেলান দিয়ে গা ছেড়ে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে সে, এই অতিলোভী বোকা মহিলা। তাকে সাহায্য না করলে আলোকে নিজের করে পেতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হতো তাকে। রাতে আলোর ঘুম হয়নি। ঘুম না হওয়াটাই স্বাভাবিক। সে যাদের ভালো করে চেনে না, জানে না, তাদের বাড়িতেই আছে। এই বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। বাড়ির মানুষগুলো
তাকে কিভাবে গ্রহণ করেছে কে জানে। আদৌ মানুষগুলো তাকে গ্রহণ করেছে কিনা সেটাও জানে না সে। আলো পেটে হাত ধরে পায়চারি করতে করতে ভাবছে, না না, দীপ্ত বন্ধু হয়ে আমাকে সাহায্য করতে চাইলে তবুও আমি তার সাহায্য নিতে পারবো না। আমার জন্য মানুষটার জীবনে নতুন করে কোনো ঝামেলা তৈরি হোক তা আমি চাই না। আর তাছাড়া এখানে থাকলে এ বাড়ির মানুষগুলো আমাকে কি ভাববে। ওদের ছেলেকে ফিরিয়ে দিয়েছিলাম আমি, এখন সমস্যায় পড়ে আবার ওদের বাড়িতেই উঠেছি। না, আমি চলে যাব। পেটে হালকা ব্যথা অনুভব করলে আলম, সে তার বাচ্চার সাথে কথা বলছে। বাবারে, কবে আসবি তুই? তোর মায়ের এই কষ্টতে সে সবার নয়। পৃথিবীতে এসে তোকেও তো এই কষ্টের ভাগিদার হতে হবে। তোকে কি আমি সুন্দর একটা জীবন দিতে পারবো? আলো মনে মনে হাসল। তার নামের মধ্যেই যা আলো নিয়ে ঘুরছে সে, অথচ তার জীবনে এটুকু আলো নেই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। উনি কি আমায় খুঁজছেন? রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিলেও রাগ কমলে উনি ঠিক নিজের ভুল বুঝতে পারবেন। হঠাৎ আলো নিজের উপরেই রাগ হলো। এখনও সেই ওই লোকটার ঘরে ফিরে যাওয়ার কথা বলছে, যার কাছে তার কথার কোনো মূল্য নেই। বাবা মা বাবির কথা শুনে তাকে অবিশ্বাস করে, নিজের সন্তানকে অস্বীকার করে, স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগায়, স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দেয়, 7 মাসের গর্ভবতী স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে। তার কাছে আবার ফিরে যাবে সে? 2টা বছর একসাথে থেকে সংসার করে যে মানুষটার বিশ্বাস অর্জন করতে পারেনি, সে মানুষের সাথে বাকি জীবন কাটানো কি সহজ হবে? পৃথিবীর সব সম্পর্ক টিকে থাকার একটাই মূল, আর তা হলো বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কে ভালোবাসা কতটুকু আছে? একটা সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। শুধু কি লোকের কথার বয়ে সে সম্পর্ক সারা জীবন বয়ে নিতে পারবে সে? না, আলো এ থেকে মুক্ত করে নেবে। কেন? তার নিজের কি কোনো আত্মসম্মান বোধ নেই? মেয়ে হয়েছে বলে কি স্বামীর সব অন্যায় অত্যাচার মেনে নিতে হবে? ওই লোকের কাছে যাব না, আমি এ বাড়িতেও থাকবো না। নিজের পথ আমি নিজেই তৈরি করে নেব। মেয়েরা নাকি ছেলেদের থেকে শতগুণ বেশি কষ্ট সহ্য করতে পারে, তাই তো সৃষ্টিকর্তা মেয়েদের মা হবার সুযোগ দিয়েছেন। মেয়ে জাতি প্রসব যন্ত্রণা সহ্য করে নতুন প্রাণ জন্য দিতে পারে। মেয়েদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমার কাউকে লাগবে না, আমার জন্য আমিই যথেষ্ট। আলো এই বাড়িতে আসার পর এখনো একজন মানুষের সামনেও পড়েনি। সে যে বাড়িতে আছে এটা কি কেউ জানে না? কেউ তো একবার দীপ্তর খোঁজ নিতেও এ ঘরে আসছে না। তাহলে কি দীপ্ত সবাইকে বারণ করেছে কেউ যেন তার কাছে না আসে? এমন সময় দরজায় নক করলো কেউ। আলো সেদিকে তাকালো। একজন ভদ্র মহিলা, বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে, গায়ে ভারী গহনা, পাথর বসানো এত পাতলা একটা শাড়ি পরেছেন যে স্পষ্ট পেট দেখা যাচ্ছে। মহিলা যেন এক্ষুনি পার্টি থেকে ফিরেছেন, নয়তো পার্টিতে যাচ্ছে। মহিলা আলোর সামনে এসে দাঁড়ালো। আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুমিই আলো? জি। মহিলা মুখ বাঁকিয়ে বললেন, এই রূপ নিয়েই এত কিছু? আমি তো ভেবেছিলাম তুমি আরো সুন্দরী। যাকগে, আমি দীপ্তর মেজাজ আছি। তা কতদিন আছো এখানে? আলো বুঝতে পারছে না এই মহিলা কি উদ্দেশ্য নিয়ে তার কাছে এসেছে। আমি এই বাড়িতে থাকবো না। রিয়েলি? অবশ্য না থাকলে আমাদের দীপ্তর জন্য ভালো। তুমি তো জানতে দীপ্ত তোমাকে পছন্দ করে, তবু এত বছর পর তার হাত ধরে এখানে থাকতে চলে এলে। আমাদের ছেলেটাকে লাইফে মুভ অন করতে দিবে না, তাই না? আমি এখানে থাকতে আসিনি, উনিই আমাকে নিয়ে এসেছেন। আমি তো তখন অজ্ঞান। ওসব তো তোমার নাটক, এ বাড়িতে ঢোকার একটা প্ল্যান। আপনি না জেনে আমাকে এসব বলতে পারেন না। 100 বার পারি। তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিয়েছে নাকি পালিয়ে এসেছো? মেজো শাশি আলোর উঁচু পেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেললেন। ও মাই গড,
তুমি প্রেগনেন্ট? একজনের বাচ্চা পেটে নিয়ে আরেকজনের সাথে চলে এসেছো। এই অবস্থায় তো তোমার ডিভোর্সও হয়নি। দীপ্ত অন্য একজনের বাচ্চা সহ স্ত্রীকে বাড়িতে এনে তুলেছে। ওহ গড, আমরা তো কিছুই জানতাম না। এই মেয়ে, তোমার লজ্জা করেনি? হ্যাঁ, স্বামীর সংসার ছেড়ে তুমি কিভাবে এতটা বেহায়া হলে? শেষে কিনা আমাদের দীপ্তকেই পাশালে। তাহলে 2 বছর আগে যখন দীপ্ত তোমাকে বিয়ে করতে চেয়েছিল তখন কেন রাজি হলে না? গলির যেদিকটা অন্ধকার সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার টাকা। লিজা খুশিতে নাচতে নাচতে গাড়িটার দিকে এগোচ্ছে। শ্বশুরবাড়ির পরিবেশ যেমন, তাতে বাড়ির বউয়েরা রাতের বেলা বাড়ি থেকে বেরোতে পারে না। বেরোলে এটা ঘোর অন্যায়। সবার চোখ বাঁচিয়ে টাকাগুলো নিতে বেরিয়েছে সে। লিজার মনে পড়ল আলোকেও একদিন ভুল বুঝিয়ে রাতের বেলা গলিতে পাঠিয়েছিল। আলো বাইরে থাকা অবস্থা ঘরের সবাইকে ওর বিরুদ্ধে উস্কিয়েছে সে। তার উপর আবার শোনায় সোহাগা হয়ে পাড়ার এক ছেলে নাকি ওকে কোন ছেলের সাথে দেখেছিল। আলোর দুঃখের দিন তো সেদিন থেকে শুরু হয়েছিল। গাড়ির দরজায় টোকা দিল লিজা। মাথা থেকে পা পর্যন্ত কালো ইউনিফর্ম পরা একজন দরজা খুলে দিল। আমার টাকা, সব টাকা এনেছেন তো? আপনার মালিকের সাথে কিন্তু আমার কথা হয়েছে, 1 লাখ টাকা দিবে বলেছে। ব্যাগে যদি 1 লাখ টাকা না থাকে, গুণে যদি 1 টাকাও কম পড়ে, তাহলে আমি আপনাদের নামে মিস্টার দীপ্তর কাছে নালিশ করে দেব। ছুরির দেহে চাকরি তো যাবেই, যার নিয়েও টানাটানি লাগতে পারে, বুঝেছেন? দুজন লোক লিজার হাত টেনে ধরে ওকে গাড়িতে তুলে নিল। লিজা চিৎকার করছে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন, আপনাদের মালিক জানলে খবর আছে। কেউ আছো? বাঁচাও। লোকগুলো লিজার মুখ চেপে ধরায় আর কোনো কথা উচ্চারণ করতে পারল না সে। লিজাকে নিয়ে গাড়িটা গলির মাথা অন্ধকারে মিলিয়ে গেল। লিজা হয়তো এখন কল্পনাও করতে পারছে না তার কপালে কি করতে যাচ্ছে, কার ফাঁদে পা দিয়েছে সে। সাদা একটা কাপড়ের টুকরো দিয়ে লিজার মুখ বেঁধে দেওয়া হয়েছে। গাড়িতে উঠেও চিৎকার করছিল সে। দীপ্তর লোকেরা দীপ্তর গোপন আস্তানা নিয়ে আসে। দীপ্ত আগেই এখানে চলে এসেছে। পুরনো মতো একটা স্টোর রুমে চেয়ার পেতে পায়ের উপর পা রেখে বসে আছে সে। ঘরটায় আলো একেবারেই নেই বললে চলে, তবে ভাঙা টিনের চালের ফাঁক ফোড়ক দিয়ে যেটুকু আলো আসছে তাতে আবছাভাবে সামনের মানুষটাকে দেখা যায়। নিজের উপস্থিতি ছাড়াও অন্য কারো উপস্থিতি টের পেতে এই আলোটুকুই যথেষ্ট। 2 পাশ থেকে 2জন লোক লিজার 2 হাত ধরে ওকে টেনে নিয়ে আসছে। ও আসতে চাইছে না, পা মাটির সাথে গড়াচ্ছে, হাত দুটো ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বস, নিয়ে এসেছি। দীপ্ত হাতে লাইটার নিয়ে খেলা করছে। বসার ভঙ্গিতে একটুও পরিবর্তন এলো না তার, কিন্তু ওদের ধমক দেওয়ার ভঙ্গিতে বলল, কি করছিস কি? হ্যাঁ, ও আমার মেহমানকে এভাবে ধরে নিয়ে আসে কেউ? ওহ, কাজটা তোরা ঠিক করলি না। আমি শুধু বলেছিলাম মালটাকে তুলে নিয়ে আয়। তোরা তো দেখি আমার কথার উল্টো মানে করে ওকে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে ছেড়ে ফেলার উপক্রম করছিস। স্যার, ওকে স্যার বলছি। আরে হাত দুটো তো ভেঙে ফেলবি দেখছি। দীপ্ত ওদের উপর রাগ দেখালো, ওর কণ্ঠে ফসরে স্পষ্ট। ছেলেগুলোর কাজে ও যেন খুশি হয়েছে তা বলতে বাকি নেই। তুলে আনার সময় চিৎকার করছিল বস। গাড়িতে তুলেই 2 থাপ্পড় দিয়েছি। পুরো রাস্তার একটা কথা বলেনি। এখন গাড়ি থেকে নেমে তেড়িবেড়ি করছে। লাগাবো নাকি আরো 2টা? না, মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। আমার আড়ালে মেরেছিস তাই কিছু বললাম না। আমার সামনে মারলে তোদের খবর আছে, মুখ খুলে দে। লিজা সবই শুনছে, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ও লোকটা যে উপকার করেছে, তারপরও লোকটা তাকে গুন্ডা দিয়ে তুলে এনেছে। ওর টাকা
দেবার নিয়ত না থাকলে সোজা বলে দিত। তাকে মিথ্যা বলে বাড়ি থেকে বের করে কোথায় দূরে নিয়ে এসেছে। ওকে কি মেরে ফেলবে? অনেকক্ষণ চোখ বেঁধে রাখার পর চোখ খুলে দিলে প্রথম কয়েক মুহূর্ত তাকাতেই পারল না সে। আস্তে আস্তে চোখে দেখতে শুরু করলে লিজার চোখ ছানাবড়া। এ কোথায় আছে সে? এখান থেকে বেরোনোর পথ কোথায়? কিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে? ঝাপসা অন্ধকারেও সামনের একটা চেয়ারে বসে থাকা দীপ্তকে দেখতে পাচ্ছে সে। আতঙ্কগ্রস্ত গলায় লিজা চিৎকার করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মিস্টার দীপ্ত? এসব কি হচ্ছে? আমাকে কিডন্যাপ করার কারণ কি? দীপ্ত আতকে ওঠা গলায় বলল, কিডন্যাপ? মিসেস লিজা, আপনি এসব কি বলছেন? আপনি আমার মেহমান, আমি আপনাকে কিডন্যাপ করতে যাব কোন দুঃখে? কিডন্যাপ না করলে আপনার লোক জোর করে আমাকে গাড়িতে তুলে চোখ মুখ বেঁধে দিল কেন? আমি এতদিন যা যা করেছি সব তো আপনার কথা মতোই করেছি। আপনি বলেছেন বলেই আলোকে বাড়ি থেকে বের করার জন্য আমি রাজি হয়ে আপনার সাথে হাত মিলিয়েছি। আপনি বলেছেন আপনার হয়ে কাজ করলে আমাকে আপনি টাকা দিবেন। আপনি সব প্ল্যান করেছেন। সেই প্ল্যান অনুযায়ী আলোকে আমি ওর স্বামীর চোখে দুচ্চরিত্র প্রমাণ করেছি। নাসির, এমনকি আমার শ্বশুর শাশুড়িকেও পর্যন্ত বুঝিয়েছি যে আলোর পেটের ওই বাচ্চা অন্য কারো পাপ। আপনার প্ল্যান মতো সবাই আলোকে ভুল বুঝেছে। নাসির আলোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি তো এমনটাই চেয়েছিলেন। এখন আপনার চাওয়া পূরণ হওয়ার পর আমার টাকা দিচ্ছেন না, উল্টো লোক লাগিয়ে আমাকে কিডন্যাপ করে এনেছেন। এই আপনি জবান কাজ হাসিল করে এখন ফলটি খাচ্ছেন। আমি কিন্তু সহজ মহিলা না মিস্টার দীপ্ত। আমার টাকা না পেলে আলোকে আমি আপনার সত্য জানিয়ে দেব। হঠাৎ দীপ্ত চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোতে লাগলো। মুখের চেহারা ভয়ানক হয়ে গেছে তার। এই ঘরে পর্যাপ্ত আলো থাকলে লিজা দীপ্তর ভয়ঙ্কর রূপ দেখতে পেত। দরকার পড়লে যে দীপ্ত কতটা নির্দয় হতে পারে তা লিজার জানা নেই বলেই এতগুলো কথা বলার সাহস পেল। জট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে দীপ্ত। লাথি দিয়ে পেছন দিকে চেয়ারটা ফেলে দিয়ে ঘুষি ফাঁকিয়ে লিজার দিকে এগিয়ে এলো সে। লিজার মুখের সামনে হাত তুলে মাঝপথে থেমে গেল। দাঁত কিরমিরি করে হাত নামিয়ে নিয়ে পাশে পড়ে থাকা ভাঙ্গা টেবিলে ঘুষি মেরে ওটাকে কয়েক টুকরোয় বিভক্ত করে ফেলল। বাহাতে লিজার গাল চেপে ধরেছে দীপ্ত। মাংসে নখ বিঁধে যাচ্ছে, ব্যথায় কাতরাতে লাগলো লিজা। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমার মুখে মুখে কথা বলার? হ্যাঁ, আমিই তোকে বলেছিলাম ওসব করতে। সব প্ল্যান আমার ছিল। আমার কথা মতোই সব হয়েছে। টাকার লোভ দেখিয়ে তোকে আমি আলোর বিরুদ্ধে ব্যবহার করেছি। লিজাকে ধাক্কা দিয়ে ফেলে দিল দীপ্ত। ওর পাশে গিয়ে এক হাঁটু গেড়ে বসল। সবই আমার চাওয়া মতো হয়েছে, কিন্তু আমার প্ল্যানে আলোকে মার খাওয়ানোর কোনো সিন ছিল না। ওটা তুই করেছিস। আমি খুব ভালো করে বুঝতে পারছি আলোকে তুই সহ্য করতে পারিস না। তাই আমার অজুহাত দিয়ে আলোর উপর নিজের রাগও মিটিয়ে নিলি, তাই না? আমি কিছু করিনি। নাসির ওকে মেরেছে। আমার কোনো দোষ নেই। দীপ্ত হুঙ্কার ছাড়ল। ওই কুত্তার বাচ্চা, তুই থাকতে ওই কুলাঙ্গার আলোর গায়ে হাত তুলি কিভাবে? তুই কি করছিলি তখন? কেন আটকালি না? হ্যাঁ, মজা দেখছিলি তুই? মজা? আমার আলো মার খেয়ে কষ্ট পাচ্ছিল আর তুই মজা দেখছিলি? ওই স্কাউন্ডেলটা আমার আলোকে মেরেছে না? আমার আলোকে কষ্ট দিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। যে হাত দিয়ে আমার আলোকে কষ্ট দিয়েছে ওর ওই হাতই রাখবো না আমি। তার আগে তোকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু করিনি। আলো আমার শত্রু না। আমি চুপ চুপ চুপ, কথা না, হুশ কথা না। তোর জন্য কি শাস্তি রেডি আছে দেখবি?
আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি, দাঁড়া তোকে দেখায়। দীপ্ত দাঁড়ালো, শার্টের হাতা গোটাতে গোটাতে বাঁকা হাসলো। তার চোখ চিকচিক করছে। ওই কই রে তোরা, নিয়ে আয় মেহমানের খাতিরদারি কর। কই রে? বস রেডি। গুড, ভেরি গুড। ওই ঘরের দরজা জানালা সব ফেরেক মেরে বন্ধ করে দিয়েছিস তো? ইয়েস বস। ফাঁক ফোকর গলে এই মুটি বেরিয়ে যেতে পারবে না তো? না বস, একটা ইঁদুরও বেরোনোর রাস্তা রাখিনি। এটা তো একটা হাতি, আমাদের কেউ দরজা খুলে দিলে দুনিয়া উল্টে গেলে ওই মুটি এখান থেকে বেরোতে পারবে না। দীপ্ত হাসছে, খুশি হয়েছে সে। তোর নামটা যেন কি রে? বাপ মার নাম দেওয়া নাম পাল্টে আমি নাম রেখেছি ডন। গুড, ভেরি গুড। তোকে আমার ভালো লেগেছে। কাজের আসিস তুই। এখন থেকে আমার সাথে সাথে থাকবি তুই। সব আপনার কৃপা বস। বক্সে মাল আছে তো? নে নে, ওগুলো এবার ছেড়ে দে। অনেকক্ষণ ধরে বেচারা আটকা পড়ে আছে, ওগুলোকে মুক্ত করে দে। তা কয়দিন ধরে না খাইয়ে রেখেছিস ওদের? 2-3 দিন বস। গুড, ভেরি গুড। 2 দিন ধরে না খাওয়া শিকারি ওরা। মুটিটাকে একটু একটু করে খাবে। আমি যাচ্ছি। কাল আমি এখানে না আসার আগে ওকে কেউ যেতে দিবি না। জি বস। লিজা তার স্বরে চেঁচাচ্ছে। লিজার একটা কথাও এখানের কেউ শুনছে না, তার চিৎকার কানেই নিচ্ছে না। 2টা বক্সের মুখ খুলে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। 50-50 করে 2 বক্স থেকে 100টা ইঁদুর আর চিকে বেরিয়ে এলো। ওদের বিচি শব্দ কানে যেতে লিজার হাত পা ঠান্ডা হয়ে গেল। 2 হাঁটু বুকের কাছে গুটিয়ে নিল সে। চিৎকার করার জন্য হা করেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। জীবনে সেই 2টা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়। দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, রক্ত শীতল হয়ে যায়। একটা ইঁদুর লিজার পায়ে ঠোকর দিলে লিজা লাফিয়ে 2 হাত পেছনে সরে এলো। না না, সর সর, হুঁশ খেয়ে ফেলবে ওরা, আমাকে খেয়ে ফেলবে। কেউ আছো? দীপ্ত দরজা খুলুন, আমাকে যেতে দিন। আপনি আমাকে মারুন, তবু আমাকে এদের মাঝে ছেড়ে চলে যাবেন না। আমি ওদের ভীষণ ভয় পাই। আমাকে খেয়ে ফেলবে ওরা। আবার সিসি শব্দ কানে আসতে লিজা পাগলের মতো করতে লাগলো। সর সর, আমার কাছে আসবি না, হুঁশ, কাছে আসবি না। দীপ্ত হাসি মুখে মেন রোড দিয়ে ঢুকলো। আজ সারাটা দিন আলোকে দেখেনি সে। কাজের মেয়েটাকে বলে গিয়েছিল আলোকে খাবার দিতে, ওর খেয়াল রাখতে, সারাক্ষণ আলোর সাথে থাকতে। দিকতের আদর সামান্য করার সাহস ওই মেয়ের নেই, তাই আলোকে নিয়ে সে কোনো টেনশন করেননি। লিজাকে শাস্তি দিয়ে এসেছে সে। আলোর কষ্টের জন্য কিছুটা লিজা দেয়। সারা রাতে 100টা ইঁদুর চিকা মিলে ওকে ছিঁড়ে খাবে। দীপ্ত সিঁড়ির মাথায় উঠতে মা হন্ততন্ত হয়ে ছুটে এলেন। মায়ের মুখ দেখে দীপ্ত কিছু একটা আঁচ করতে পেরেছে। কি হয়েছে মা? ওই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না দীপ্ত। এজন্য কোথায় চলে গেছে? পুরো বাড়িতে ওকে খুঁজেছি, কোথাও নেই। দীপ্তর মাথা ফাঁকা লাগছে। বিড়বিড় করে সে উচ্চারণ করলো, আলো চলে গেছে? আমাকে ছেড়ে চলে গেছে আলো? কিন্তু কেন গেছো? কোথায় গেছে? কাজের মেয়েটা দীপ্তের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। দীপ্তের চোখ আগুন গরম। পারলে সে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। মেয়েটা কাঁদো কাঁদো মুখে মাথা নুইয়ে আছে। দীপ্তর দিকে তাকানোর দুঃসাহস করছে না। দীপ্ত হাত শক্ত করে মুঠো করা। চেঁচিয়ে উঠে বলল সে, আলোকে কোথায় গেছে? মেয়েটা এবার কেঁদেই ফেললো। কোনো কথা বলতে পারছে না সে। এক কথা আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করব না, আলো কোথায় গেছে? জানি না স্যার, জানি না। তোকে আমি আলোর সাথে থাকতে বলেছিলাম, ওর খেয়াল রাখতে বলেছিলাম তোকে।
তুই থাকতে আলো কাউকে কিছু না বলে কিভাবে কোথাও চলে যায়? ওকে একা রেখে কোথায় গিয়েছিলি তুই? কাজে ফাঁকি দিচ্ছিলি, তাই না? না স্যার, আমি ম্যাডামের সাথেই ছিলাম, সবসময় ছায়ার মতো ওনার দেখাশোনা করেছি। তাহলে ও কোথায় গেছে জানিস না কেন? কেন জানিস না বল? দীপ্তর চিৎকারে আত্মা কেঁপে উঠছে মেয়েটার। সকালে আমি ওনার জন্য কিচেনে খাবার আনতে গেলে মেজো মাকে আপনার রুমে যেতে দেখেছি। আমি খাবার নিয়ে যেতে যেতে উনি বেরিয়ে গেলেন। আমি রুমে গিয়ে দেখি আলো ম্যাডাম কাঁদতেছেন। মনে হয় মেজো মা ওনাকে কথা শুনিয়েছে, এই বাড়ি থেকে চলে যেতে বলেছে। আমি আলো ম্যাডামকে অনেকবার জিজ্ঞেস করেছি কাঁদেন কেন। মেজো মা আপনাকে কিছু বলেছে? উনি কোনো কথারই উত্তর দিলেন না। মেজমা, দীপ্ত ভাবতে পারছে না এই মেজমা এতটা বেড়েছে। দীপ্ত না করা সত্ত্বেও আলোর কাছে গিয়েছিল। মেজমা চলে যাবার পর আলো যেহেতু কেঁদেছে, তাহলে মেজমা আলোকে যে অতি বাজে কথা শুনিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দীপ্ত সারা গায়ে আগুন জ্বলছে। মেজমাকে ছাড়বে না, সে দেখে নেবে। মেজমা, 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 কেন আমার রাস্তায় এলে তুমি? তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম, তবু আমার ব্যাপারে নাক গলালে, আমার কথা শুনলেই না। এবার তোমাকে পস্তাতে হবে মেজমা। দীপ্ত আলোকে খুঁজতে বেরিয়ে গেল। কোথায় যেতে পারে আলো? আলোর যাওয়ার মতো কোনো জায়গা তো আমি রাখিনি। সব দিক করে তবেই তো তোমাকে আমার কাছে এনেছিলাম। তুমি মেজমার কথায় কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে। কোথায় যাবার জায়গা আছে তোমার, তা কেন একবার ভাবলে না? ছাদের আলোয় রাতের নিস্তব্ধ রাস্তায় হাঁটছে আলো। সকালে দীপ্তর চাচির কথাগুলো শোনার পরই সে সিদ্ধান্ত নিয়েছিল এই বাড়িতে আর থাকবে না। সারাটা দিন কাজের মেয়েটা তার সাথে ছায়ার মতো লেগেছিল। তখন চেষ্টা করেও বাড়ি থেকে বের হতে পারেনি সে। আলোকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলে ওই মেয়ে সাথে সাথে দীপ্তকে জানিয়ে দিত। তার দুর্দশা দীপ্ত ভালো করেই জানে। কখনো তাকে একা ছাড়তো না, বন্ধু হিসাবে জোর করে হলেও তাকে আটকাতো। আলো চায়নি দীপ্ত তাকে বাধা দিক। নিজের জীবনে সে একা, পুরোপুরি একা। তাই তো সন্ধ্যায় মেয়েটা নিচে নামলে চুপি চুপি বেরিয়ে আসে আলো। ভাগ্য ভালো তখন গেটের সামনে দারোয়ান ছিল না, থাকলে বাধা দিতে নিশ্চয়ই। বাড়ি কাউকে কিছু বুঝতে না দিয়ে আলো চলে এসেছে। দীপ্ত হয়তো তাকে খুঁজবে, না বলে চলে আসার জন্য রাগ করবে, করুক। তবুও নিজের জীবনে আলোকে তুলে অন্য কারোর সাথে এগিয়ে যাক। আলো এটাই চায়, সুখে থাকুক দীপ্ত। ফাঁকা রাস্তা। আলো প্রায় 20 মিনিট ধরে হাঁটছে। এতক্ষণে একটা মানুষেরও দেখা পায়নি সে। হঠাৎ জোপের পাশ দিয়ে যেতে গা জমজম করে উঠল ওর। এখন কয়টা বাজে? সাথে ঘড়ি না থাকলে আনুমানিক 9টার বেশি বাজবে না। এই সময়ে ছিনতাইকারী বা ডাকাতের হাতে পড়ার ভয় না থাকলেও একা মেয়ে ও রাস্তায় কতক্ষণ হাঁটবে? রাতের বেলা বের হয়ে ভুলে করেছে সে। এভাবে পালিয়ে আসার কোনো কারণ ছিল না। দীপ্তকে বলে এলেই পারত। দীপ্ত তাকে জোর করে নিশ্চয়ই আটকে রাখতে পারত না। হ্যাঁ, একটু জোরাজুরি অবশ্য করত, কিন্তু ওকে বলে আসা উচিত ছিল। বেচারা দীপ্ত হয়তো এখন তাকে খুঁজছে। এভাবে ওকে টেনশনে ফেলে আলো মোটেও ঠিক কাজ করেনি। এখন ফিরে যাবার পথ বন্ধ। দীপ্তর ফোন নাম্বার থাকলে কোনো দোকান থেকে কল করে জানিয়ে যাওয়া যেত। বেচারা রাতের বেলা শুধু শুধু তাকে খুঁজে বেড়াবে। হঠাৎ আলোর অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে জোপের আড়াল থেকে হুড়মুড় করে দুটো ছেলে বেরিয়ে এলো। ওদের হাতে ছুরি। আলোর সামনে এসে দাঁড়ালো দুজন। প্রথমে আলোর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকে চেপে ধরে আলো ঘন ঘন দম নিল। ছেলে দুজনের দিকে তাকালো, ওদের ভালো করে দেখলো। ছেলে দুটো নিতান্তই বাচ্চা ছেলে, হাই স্কুলে পড়ে হয়তো। ওরা হাতে ছুরি নিয়ে রাতের বেলা রাস্তায় ছিনতাই করতে বেরিয়েছে। মুখে আবার কাপড় বাঁধা
নিরাপত্তার জন্য নিশ্চয়, যেন মুখ দেখে কেউ চিনে ফেলতে না পারে। চিনে ফেললে যদি বাড়িতে জানাজানি হয়ে যায়। এই ছেলে দুটো এখনো ফাঁকাফাঁকিভাবে সন্ত্রাসী হয়ে ওঠেনি, মনে এখনো ডরভয় কাজ করে, তবে ট্রেনিং নিচ্ছে। খুব শীঘ্রই পুরোপুরি সন্ত্রাসী হয়ে উঠবে। এদের বাবা মা এদের খোঁজ খবর রাখে না। ছেলে রাতে বাইরে বেরিয়ে কোথায় কি করে, বাবা মার তো খোঁজ নেওয়া উচিত। এখন একটু শাসনে ওদের সঠিক রাস্তায় ফিরিয়ে নেওয়া যাবে। দেরি হয়ে গেলে শাসনে কাজে দিবে না। একটা ছেলে আলোকে অবাক করে দিয়ে বলল, সাথে যা আছে বের কর। আলো হতভম্ব। জীবনে এমন কিছু দেখতে হবে ভাবেনি আলো। বাচ্চা বাচ্চা দুটা ছেলে, তারা নাকি আলোকে হুমকি দুমকি দিচ্ছে। এই কারা তোমরা? অন্য ছেলেটা বলল, আমরা যেই হই, তোর জেনে লাভ কি? যা বলছি তা কর। সাথে যা যা আছে সব বের কর। আলোর ইচ্ছে করছে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিতে। বয়সে যে আলো তার বড় হবে ছেলেটা বুঝতে পারছে না, তবুও তুই তুই করে কথা বলছে। ইচ্ছাটাকে দমন করল আলো। না জানে ওরা কতটা ভয়ঙ্কর। হাতে ধরা ছুরিটা সত্যি যদি পেটে ঢুকিয়ে দেয়, না না, ভাবতে গায়ে শিউরে উঠছে। তোমরা এই পথে কেন নেমেছ? তোমাদের দেখে তো হাই স্কুলের ছাত্র মনে হয়। এই বয়সে এই পথে? তোমাদের তো সামনে বাকি জীবনটাই পড়ে আছে। পড়াশোনা করে কিছু। চুপ। এই মহিলা চুপ। তোকে জ্ঞান দিতে কে বলেছে? হ্যাঁ? হঠাৎ ধমকে আলো একটু ভয় পেল। ছেলে দুটো এখনো যেহেতু ছুরি চালায়নি, তার মানে এরা এতটাও ডেঞ্জারাস না। মারামারি খুন খারাপিতে এখনো নিজেদের জড়ায়নি। ওই বেডি, ওই সাথে যা আছে বের কর, নইলে পেটে ছুরি ঢুকিয়ে দেবো, একদম মেরে রেখে যাব। অন্যজন লক্ষ্য রাখছে এদিকে কেউ আসছে কিনা। এই মুহূর্তে কেউ এসে পড়লে সমস্যা। আলো ওদের আর ছটালো না। ছেলেগুলো ওর থেকে কী বা নেবে আর? গলায় তো শুধুমাত্র একটা সোনার চেন আর নাকে একটা নাকফুল। ছেলেগুলো কত আশা নিয়ে তাকে ধরেছে। আজ তার থেকে যা পাবে তা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে কি করবে ওরা? জানতে ইচ্ছে হলো আলোর। মদ গাঁজা খাবে, নেশা করে মাতাল হয়ে কোথাও পড়ে থাকবে, নাকি এই টাকা দিয়ে ভালো কোনো কাজ করবে? ভালো কাজ করার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ কাজে নামেনি। আলু ইচ্ছে করে গলা চেন খুলে ওদের সামনে দিল। খাটো ছেলেটা ছো মেরে ওর হাত থেকে চেনটা নিয়ে নিল। মুখ দেখা না গেলেও আলো দেখলো ওদের দুজনের চোখে চকচক করছে। মনে মনে হাসলো আলো। এদিকে একটা গাড়ি আসতে দেখে আলোকে ফেলে দুজনেই ছুটে ঝোপের উপর দিয়ে ডান দিকে দৌড়াতে লাগলো। ওদিকে তো জঙ্গল মনে হচ্ছে। জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে ওরা? ভয় পাবে না তো? গাড়ি এসে আলোর সামনে দাঁড়ালো। আলো ছেলে দুটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে দীপ্ত নেমে এলো। আলোর সামনে এসে দাঁড়ালো। আলোর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশ গলায় বলল, আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে আলো? কোথাও যাবার হলে আমাকে বলতে, আমি তোমাকে নিয়ে যেতাম। দীপ্তর কথা আলোর কানে গেল না। সে হঠাৎ শব্দ করে হাসতে লাগলো। দীপ্ত আলোকে হাসতে দেখে হকচকিয়ে গেল। কি হয়েছে? হাসছো কেন আলো? আলো এবারে কিছু ভুলল না। ডান হাত বুকের উপর রেখে সে হাসতেই আছে। হাসতে হাসতে পেটে ব্যথা পাচ্ছে। হালকা কাতর শব্দ করলো, ওহ বাবা! তবুও তার হাসি থামছে না। সে হেসেই যাচ্ছে। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। দীপ্ত অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলোর এই কি হলো বুঝতে পারছে না দীপ্ত। কোনো কারণ ছাড়া আলো এইভাবে হাসছে কেন? হাসতে তো হাসতেই, হাসি থামাতেই পারছে না। বাবা! উফ, পেটে খিল দূরে গেছে। আহ! দীপ্তর দিকে তাকালো। দীপ্তর প্যাকাশে মুখ দেখে আবারও হাসতে লাগলো। হাসতে হাসতে একসময় নিজেই থামলো। দীপ্তকে উদ্দেশ্য করে বলল, তোমার আবার কি হয়েছে? এরকম ভয় পেয়ে মরার মতো সাদা
হয়ে গেছো কেন? আলো খেয়ালও করলো না সে দীপ্তকে আজ তুমি করে বলেছে। কিন্তু দীপ্ত বিষয়টা শুধু খেয়ালই করলো না, মনে মনে খুশিও হলো। ভেতরে আনন্দের শিহরণ খেলে গেল। গাড়িতে বসে আলো দীপ্তকে তার হাসির কারণটা বলছে। বলার সময়ও আলো হাসছে। দীপ্ত শুনো মনে মনে রাগ হলেও আলোকে হাসতে দেখে নিজেও মুখে হাসি টেনে রাখলো। বুঝলে, বাচ্চা দুটো ছেলে, হাই স্কুলে পড়ে হয়তো, এখনও দাড়ি গোঁফ গুজিয়েছে কিনা সন্দেহ। ওরা ছুরি হাতে সন্ধ্যার সময় ছিনতাই করতে বেরিয়েছে। ভয় পাওয়া তো দূর, বেচারাদের উপর আমার মায়াই হলো। এত কষ্ট করেও খালি হাতে ফিরে যাবে ভেবে নিজের সেন্টটাই দিয়ে দিলাম। যা, এই নিয়েই খুশি থাক। মন থেকে খুশি হয়েই দিলাম, বুঝলে। ওদের জন্য আজ অনেকদিন পর সব কিছু ভুলে গিয়ে মন থেকে হাসতে পেরেছি। এখন সত্যিই ভালো লাগছে, নিজেকে হালকা হালকা লাগছে। মনে হচ্ছে আমার যে দুঃখ তা আসলে দুঃখ না। জীবনে কষ্ট পাওয়ার চেয়ে খুশি থাকার কারণ অনেক বেশি। ছোট ছোট খুশি নিয়েও বেঁচে থাকা যায়। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।